দলীয় প্রধানকে ভোটে জেতাতে বিএনপি, জামায়াত ও এনসিপির নানামুখী কৌশল। গতানুগতিক প্রচারণা চালালে পরাজয়ের আশঙ্কা মত বিশ্লেষকদের। এই ক্যান্ডিডেটদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই ভোটারদেরকে কনভিন্স করা যে আমি বিজয়ী হলে বাংলাদেশ ভালো থাকবে। এই কনফিডেন্সটা ভোটারদেরকে দিতে হবে। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জ থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার। প্রধান সন্দেহভাজন গৃহশিক্ষিকা সহ 4 জন পুলিশি হেফাজতে। খালি কন্টেইনারের জন্য আলাদা ডিপো চায় চট্টগ্রাম বন্দর। শর্ত শিথিল না হলে উৎসাহী হবে না বিনিয়োগকারীরা, বলছেন সংশ্লিষ্টরা। 75 দেশে অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের কৌশল, বলছেন বিশেষজ্ঞরা। আলোচনায় মিলতে পারে ছাড়, বাংলাদেশকে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ। সরকারকে যেটা করতে হবে যে প্রোঅ্যাক্টিভ একটা পলিসি জায়গায় যেতে হবে, যে মার্কিন সরকার কোন কোন জায়গাগুলোতে ইমিগ্রেশনের ব্যাপারে বাংলাদেশের সাথে চাপ দিতে পারে। এবং অবশেষে বিসিবির আশ্বাসে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। আজ থেকে শুরু বিপিএল এর ঢাকা পর্ব। রাতে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়দের সভায় সিদ্ধান্ত। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। ঢাকার 3টি আসনে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের বিজয়ী করতে সর্বোচ্চ সাংগঠনিক সক্ষমতা ব্যবহার করছে দলগুলো। দলের প্রধান নেতাকে জিতিয়ে আনতে চ্যালেঞ্জ থাকলেও প্রচারণায় কৌশলী হচ্ছে দলগুলো। আর দলীয় প্রধান হয়ে অন্য সাধারণ প্রার্থীদের মতো প্রচারণা চালালে পরাজয়ের শঙ্কা থাকবে বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত জানিয়েছেন জাওয়াদ মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান 3 রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ 3 নেতা ঢাকায় নির্বাচন করার ঘটনা রাজধানীর রাজনৈতিক পরিমণ্ডলে নানা হিসেব নিকেশের জন্ম দিচ্ছে। দলগুলোও মরিয়া হয়ে শীর্ষ নেতাদের বিজয়ী করতে কৌশলী হচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা 11 আসন থেকে। নতুন প্রতীকে নির্বাচনে চ্যালেঞ্জ থাকলেও এই আসনে দলের শীর্ষ নেতাকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। প্রচারণার কৌশল হিসেবে ভোট পেতে ভোটারদের কাছে নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক হিসেবে। সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার করতেছি, আমরা অফলাইনে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। নাহিদ ইসলাম ভাই জনগণের কাছে যাচ্ছে, তার নির্বাচনী এলাকার। এখানে ধানের শীষ হোক বা অন্য কোনো মার্কার যারাই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন, নাহিদ ইসলাম নিজেই একটা কালের মহানায়ক। ঢাকা 15 আসনে লড়ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই আসনে তিনি আগেও নির্বাচন করায় দলটির নির্দিষ্ট ভোট ব্যাংক আছে বলে মনে করেন 15 আসনে জামায়াত আমিরের নির্বাচন সমন্বয়কারী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নির্বাচনী প্রচারণার কৌশল সাজাচ্ছে দলটি। জামায়াত সরকারে গেলে আমিরের কারণে ভোটাররা আলাদা গুরুত্ব পাবে বলে ভোটারদের বার্তা দেওয়ার চেষ্টা করছেন কর্মীরা। ডাক্তার শফিকুর রহমান যেহেতু দলের প্রধান, তা সেই হিসাবে জামাত যদি পাওয়ার শেয়ার করে তিনি বড় একটি জায়গায় তিনি পৌঁছবেন, যাবেন, এটা মানুষের একটা প্রত্যাশা ইতিমধ্যে তৈরি হয়েছে। কিন্তু আবহাওয়ান জনসাধারণের কাছে যাওয়ার যতগুলো মেকানিজম আছে জামাতের, সবকটা মেকানিজম জামাত সেখানে ব্যবহার করেছে। প্রায় একই কৌশলে এগুচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করায় চ্যালেঞ্জ তৈরি হলেও দলের সর্বোচ্চ নেতাকে জয়ী করতে সকল ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্নের কথা জানায় ঢাকা 17 আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়কারী। বিএনপি সরকারে গেলে এখানের ভোটাররা প্রধানমন্ত্রী পাবেন বলে প্রচারণার কৌশল নিচ্ছে দলটি। আমাদের চেয়ারম্যান তো এখানে প্রার্থী ছিল না, এনে চেয়ারম্যান পরবর্তী পর্যায়ে দল এবং জনগণের অনুরোধে তিনি এখানে প্রার্থী হয়েছেন। যদি বিএনপি জয়লাভ করে তাহলে অবশ্যই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তো সেই কারণে এলাকার তো সবাই অন্তত মনে করে যে আমি প্রধানমন্ত্রীকে একটা ভোট দিলাম। দলীয় প্রধানদের ঢাকা থেকে নির্বাচন করার বিষয়টিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক দেখছেন রাজধানী কেন্দ্রিক দলগুলোর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে।
দলীয় প্রধানরা অন্যান্য প্রার্থীদের মতো একই পদ্ধতিতে প্রচারণা চালালে পরাজয়ের শঙ্কা থাকবে বলে মনে করছেন ডক্টর শিব্বির আহমদ। এই ক্যান্ডিডেটদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই ভোটারদেরকে কনভিন্স করা যে আমি বিজয়ী হলে বাংলাদেশ ভালো থাকবে। এই কনফিডেন্সটা ভোটারদেরকে দিতে হবে। দলীয় প্রধান হয়েও হেরে গেল অন্য প্রার্থীর কাছে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দলের জন্য ইভেন এটা একটা ইমেজ ক্রাইসিস, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছিল, যে শেখ হাসিনা অন্যান্য আসনে জিতেছে কিন্তু ঢাকার একটা আসনে হেরে গিয়েছে। বাস্তবতা হলো রাজধানীতে ভোটারদের মধ্যে বৈচিত্র্য থাকায় দলীয় প্রধানকে বিজয়ী করে আনা দলগুলোর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত কঠিন ও হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। বিভিন্ন জরিপে তারই আভাস পাওয়া যাচ্ছে এবং এসবকে বিবেচনা নিয়েই প্রধান 3 রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে ঢাকা থেকে জিতে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর কারণ হিসাবে দলগুলো বলছে নির্বাচন পরবর্তী সময়ে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তারা জিতে না আসতে পারলে অনেকটাই নেতিবাচক প্রভাব পড়বে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জের কালিন্দী থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ডায়াবেটিস বাজার এলাকায় গৃহশিক্ষিকার বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। বাড়ির মালিক জানায়, ওই গৃহশিক্ষিকার বাসা থেকে পচা দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেন তারা। যদিও নিহতের স্বামীর দাবি, পুলিশের কাছে বারবার গেলেও সাড়া পাননি তিনি। বিস্তারিত জানিয়েছেন ফেরদৌস রহমান। কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিবাগের গোকপাড়ের এই বাড়িটিতে গেল 25 ডিসেম্বর গৃহশিক্ষিকার বাসায় পড়তে যায় স্কুল শিক্ষার্থী জোবাইদা রহমান ফাতেমা। এরপর আর খোঁজ না মিললে তাকে খুঁজতে যায় ফাতেমার মা রোকেয়া রহমান। একই সঙ্গে নিখোঁজ হন মা মেয়ে দুজনেই। অবশেষে নিখোঁজের 21 দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়ির 2য় তলার একটি ফ্ল্যাট থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির মালিকের দাবি, বিগত কয়েকদিন যাবৎ পচা গন্ধ পেলে পুলিশকে খবর দেন তারা। পরে এসে ফ্ল্যাটের খাটের নিচে ও বাথরুমের ছাদ থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা সিসিটিভি তাদের অস্বাভাবিক আচরণ দেখতে পাচ্ছি, এটা আমার ওয়াইফ দেখছে আর কি। ওয়াইফ দেখার সাথে সাথে আমাকে ফোন দিছে যে একটু তাড়াতাড়ি আসো, দোতলা সম্ভবত কোনো অকারণ ঘটাইছে, তারা গেট খুলতেছে না, কান্নাকাটি করতেছে। না, ঘটনা ঘটার পরে তো ওনারা বেড়াইতে গেছিল, 2-3 দিন আগে আইছে। নিহতের স্বামীর দাবি, নিখোঁজের পর কয়েকবার এসে তার স্ত্রী ও মেয়েকে খোঁজার চেষ্টা করলেও বাড়ির মালিকের সহযোগিতা পাননি তিনি। বারবার পুলিশের দ্বারস্থ হলেও বিষয়টি আমলে নেয়নি পুলিশ, এমন অভিযোগও করেন তিনি। সন্দেহ থেকে যখন কোনোভাবে উনি এটা মুখ খুলতেছে না, তখনই তারপরে আমি জিডি করলাম। জিডি করতে গেছি পরে তখন বলতে কি যে আপনাকে আমার শুধু চার্জ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে, আত্মগোপনে আছে। আত্মগোপন থাকলে কীভাবে বাই করবো, আমরা পুলিশ তো আর ফেরেশতা না। অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীদের সন্ধানে চেষ্টা অব্যাহত ছিল বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। মেয়ের হচ্ছে 2টা নাম্বার ছিল, আমরা কল লিস্ট নিয়ে আসি, সিরিয়াল নিয়ে আসি। পরবর্তী দুপুর 12টার পর থেকে আমরা তার কোনো লোকেশন পাইনি। আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম। মা তার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়েছে। আমরা ওই কাছ থেকে আমরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করছি, কিছু ফুটেজ আমরা পাইছি, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত পৌঁছাইছি এটা পাইনি আমরা। এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত গৃহশিক্ষিকা সহ 4 জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার ওসি। আমরা মনে করছি এরা জড়িত, আমরা ওটা নিয়ে কাজ করতেছি। এখনো কাউকে দেখানো হচ্ছে না, জিজ্ঞাসাবাদ চলতেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জের কালিন্দী থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এ বিষয়ে আরও জানাতে কেরানীগঞ্জ মডেল থানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইছে, আর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কি বলছে? লাইবা, প্রথমত এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং এই মামলায় গ্রেপ্তার মানে হেফাজতে যে 4 জনকে নেওয়া হয়েছিল সেই 4 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই 3 জনের মধ্যে যিনি গৃহশিক্ষিকা, যার কাছে ফাতেমা পড়তে গিয়েছিলেন তিনি, তার স্বামী, গৃহশিক্ষিকার স্বামী এবং হচ্ছেন গৃহশিক্ষিকার যে বড় বোন রয়েছে, এই 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এবং একজনকে সাক্ষী হিসাবে গৃহশিক্ষিকার যে ছোট বোন রয়েছে সেই ছোট বোনকে সাক্ষী হিসাবে এখন পর্যন্ত থানায় রাখা হয়েছে। এই 4 জন এবং যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত এই বিষয়ে কেন তাদেরকে হত্যা করা হয়েছে বা কি কারণে এই হত্যাকাণ্ড, এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। অর্থাৎ যিনি এই মামলাটি দেখছিলেন, এই বিষয়টি যিনি দেখছিলেন এসআই রনি, তার সাথে আমি যখন কথা বলি তিনি বলেছেন যে এটি তদন্ত অবস্থায় রয়েছে এবং এই বিষয়ে হয়তোবা আজকে তাদের যে প্রাথমিক যে সম্পৃক্ততা, সেই প্রাথমিক সম্পৃক্ততা অভিযোগ প্রমাণিত হয়েছে। এই প্রেক্ষিতে আজকে তাদেরকে আদালতে নেওয়া হতে পারে, এই পর্যন্ত তথ্য আমাদের কাছে রয়েছে। এবং আরেকটি যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে এই ঘটনাটি কিভাবে ঘটেছে এবং কেন ঘটলো, এই বিষয়ে আমরা যখন জানতে চেয়েছি তখন যিনি তদন্ত করছিলেন এসআই রনি, তিনি বলেছেন যে এই বিষয়ে হয়তোবা একটা ব্রিফ হতে পারে যদি থানার যিনি ওসি রয়েছেন তিনি যদি এই বিষয়ে কোনো ব্রিফ করেন তাহলে আমরা আসলে এই ঘটনার পেছনে কারণটা কি সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে এই ঘটনা যখন 21 দিন ধরে যেহেতু নিখোঁজ ছিলেন এবং এই ঘটনা বেশ চাঞ্চল্যকর একটি ঘটনা এবং এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে অর্থাৎ এই যে যিনি এই মামলাটি করেছেন অর্থাৎ ফাতেমার যিনি বাবা, আমরা তার সাথে যোগাযোগ করেছি। ফাতেমার বাবা যেটি বলছিলেন সেটি হচ্ছে যে তার 15 বছরের মেয়ে, সে হচ্ছে প্রতিনিয়ত সে যখন গৃহশিক্ষিকার কাছে যায় তারপরে থেকেই নিখোঁজ এবং বাড়ির মালিকের কাছে বারবার যাওয়ার পরও কিন্তু সেই বাড়ির মালিক তাকে সহযোগিতা করেনি, এমন অভিযোগ রয়েছে। তো বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা এই বিষয়ে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে আমাদেরকে ওসি থানা জানিয়েছে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ থানা থেকে সবশেষ। কেরানীগঞ্জ মডেল থানা থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন। চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং করা কন্টেনারের 40%ই খালি, অথচ এসব কন্টেনার ব্যবস্থাপনার জন্য নেই আলাদা কোনো ডিপো। ফলে রপ্তানির তুলনায় আমদানি বেশি কিংবা কোনো কারণে খালি কন্টেনার জমলে সমস্যায় পড়তে হয় বন্দর এবং ডিপোগুলোকে। সংকট এড়াতে খালি কন্টেনারের জন্য আলাদা ডিপো চায় বন্দর, আর এই ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। যদিও সংশ্লিষ্টরা বলছেন শর্ত শিথিল করা না হলে শুধু খালি কন্টেনারের জন্য ডিপো নির্মাণে উৎসাহী হবে না বিনিয়োগকারীরা। হাজেরা শিউলির প্রতিবেদন। বছরে প্রায় 7 থেকে 8 লাখ টিএস খালি কন্টেনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। রফতানি হওয়া খালি কন্টেনার হিসাব করলে এর পরিমাণ প্রায় 40%। তবে রফতানির চেয়ে আমদানি বেশি হলে কখনো ধারণ ক্ষমতার অতিরিক্ত খালি কন্টেনার জমে যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ধর্মঘট কিংবা কোনো কারণে পণ্য ডেলিভারি কম হলে বন্দরে কন্টেনার জট হয়, যা একটি বড় চ্যালেঞ্জ। এজন্য কন্টেনার ব্যবস্থাপনায় খালি কন্টেনারের জন্য পৃথক ডিপো চায় কর্তৃপক্ষ। ভবিষ্যতে আমরা চাচ্ছি যে কিছু অফডক এবং পাবলিককে ওপেন করে দেওয়ার জন্য, যেখানে আসলে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন গড়ে ওঠে নাই। এইটা নিয়ে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, এনবিআর এর সাথে আমরা বার্তালাপ করেছি, ওনাদের সাথে আলোচনা হয়েছে কয়েকবার। আশা করি এটা একটা সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে আপৎকালীন ব্যবস্থা হিসেবে ইয়ার্ডে জমে থাকা খালি কন্টেইনার মাঝে মাঝে সিঙ্গাপুর বা কলম্বোগামী জাহাজে তুলে দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে এই খালি কন্টেইনার নিয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় শিপিং কোম্পানি ও বেসরকারি ডিপোগুলোকে। 21টি কন্টেইনার ডিপো পণ্য বোঝাই কন্টেইনারের পাশাপাশি বছরে প্রায় 14 লাখ টিএস খালি কন্টেইনার হ্যান্ডলিং করে, যা তাদের মোট হ্যান্ডলিংয়ের 58%। এক্ষেত্রে খালি কন্টেনারের জন্য পৃথক ডিপো নির্মাণে উদ্যোক্তাদের উৎসাহী করতে হলে আইসিডির বিদ্যমান নীতিমালার শর্ত শিথিল করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খালি কন্টেনারের জন্য আলাদা অফডক দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই অফডকের আয়তনের যে শর্ত সেই শর্ত পরিবর্তিত করতে হবে, শিথিল করতে হবে এবং অন্যান্য যে শর্তগুলো বর্তমান আইসিডির জন্য আছে সেগুলোকে অনেকাংশে শিথিল করতে হবে। সবচেয়ে বড় যেটা কনসিডারেশন আসবে যে ডিপোর আয়তনটা কনসিডার করতে হবে। এই বিষয়ে নীতি নির্ধারণী মহল, বন্দর কর্তৃপক্ষ, কাস্টম কর্তৃপক্ষ এটাকে বিবেচনা করতে পারেন যে 2-3 একর বা 4 একরের মধ্যে এমটি কন্টেনার রাখার জন্য কোনো ডিপোকে অ্যাপ্রুভেল দেওয়া যায় কিনা।
বর্তমানে খালি কন্টেনার বন্দরে রাখার প্রথম 7 দিনের ভাড়া প্রায় $7, দ্বিতীয় ধাপে পরের 7 দিনে প্রায় $14 ও তৃতীয় ধাপে 21 দিন থেকে নেওয়া হয় $27.5 করে। পণ্য বোঝাই কন্টেইনার 4 দিন ফ্রি রাখা হলেও খালি কন্টেনারের জন্য নেই কোনো ফ্রি টাইম। বর্তমানে আইসিডি পরিচালনার জন্য সব কন্টেইনার ডিপোকে বন্ড লাইসেন্স নিতে হয়। খালি কন্টেনারের জন্য ডিপো নির্মাণে উৎসাহ বাড়াতে এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে বন্দর কর্তৃপক্ষ। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। বাংলাদেশ সহ 75টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণা ট্রাম্পের কৌশল হতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এটি মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টির নতুন কৌশলও হতে পারে। তবে এটি বাস্তবায়ন হলে আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিয়োগে বড় প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের। ভিসা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে তাই এখনই আলোচনার প্রস্তুতি নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। ঢাকার আমেরিকান দূতাবাসে সাক্ষাতের জন্য এসেছেন মোহাম্মদপুরের ইসফাক ফারহানা দম্পতি। গত সেপ্টেম্বরে ভিসার আবেদন করেছিলেন তারা। সাক্ষাতের পর বৃহস্পতিবার তাদের আবেদন বাতিল করা হয়। এর মধ্যে তারা জানতে পারেন অনির্দিষ্টকালের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। আমরা হয়তো তাদেরকে বোঝাতে পারিনি যে আমরা যেহেতু আমাদের কোনো ডিপেন্ডেন্ট নেই, সো তারা মনে করেছে আমরা মনে গেলে আর আসবো না, হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে। সো চেঞ্জ হয়ে গেলে তখন আবার অ্যাপ্লাই করব, আবার যাব। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকরা এই স্থগিতাদেশের আওতায় থাকবেন। এসব দেশ থেকে যারা ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে ভিসার আবেদন করেছে বা করবে তাদের ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগামী 21 জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। তবে নতুন নির্দেশনায় ট্যুরিস্ট ও শিক্ষার্থীরা আওতাভুক্ত নয়। ব্যবসা বা বিনিয়োগ ভিসাও স্থগিতাদেশের আওতায় পড়বে না বলছেন এই মার্কিন আইনজীবী। এই যে ইমিগ্রেন্ট ভিসা যে পজ করা হলো, এখানে ডিপার্টমেন্ট অফ স্টেট বলেছে তারা স্পেশাল সিচুয়েশনকে কনসিডার করবে এবং স্পেশাল সিচুয়েশন যদি ডিমান্ড করে এখনো কিন্তু ভিসা দেওয়া হবে। ইউএস সিটিজেনের যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার তাদের ভিসা পাওয়াটা ইউএস সিটিজেনের কনস্টিটিউশনাল রাইট। এই রাইটটাই ডিপার্টমেন্ট অফ স্টেট চাইলে এত সহজে বন্ধ করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন ভিসা নীতির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিয়োগের উপর প্রভাব ফেলবে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা কম। এটি তার কূটনৈতিক আলোচনার একটি সুযোগ সৃষ্টির কৌশল হতে পারে। সেক্ষেত্রে কোন কোন বিষয়ে ছাড় দিতে হতে পারে সেই আলোচনা এগিয়ে রাখতে হবে বাংলাদেশকেও। সরকারের একটা প্রস্তুতি থাকতে হবে, প্রতিশ্রুতির জায়গাও থাকতে হবে, অর্থাৎ নেগোশিয়েটিং টেবিলে যেন বাংলাদেশ বসতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব বেশি সংকটের কোনো বিষয় না। সরকারকে যেটা করতে হবে যে প্রোঅ্যাক্টিভ একটা পলিসি জায়গায় যেতে হবে যে মার্কিন সরকার কোন কোন জায়গাগুলোতে ইমিগ্রেশনের ব্যাপারে বাংলাদেশের সাথে চাপ দিতে পারে। হঠাৎ করেই এই যে ট্রাম্প গভর্নমেন্ট তার যে অ্যান্টি মাইগ্রেন্ট যে একটা স্ট্যান্ড, সেইটার সে বাস্তবায়ন করতে যে পুরো মাইগ্রেশন সেক্টরটাকেই কিন্তু একটা ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। স্টুডেন্ট হয়তো যেতে পারবে, কিন্তু ইমিগ্রেশন পলিসির কারণে যারা পাশ করে গেছে তারা কিন্তু আর ওইখানে চাকরি পাবে না। অন্য ভিসায় যখন অ্যাপ্লাই করতে যাবে, অন্য ভিসায় তারা আর অ্যাপ্লাই করতে পারবে না। বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ মার্কিন ভিসা নিয়ে পড়াশোনা, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে যান। এখন তাদের যাত্রা স্থগিত হবে এবং আবেদনকারীদের নতুন নিয়ম অনুযায়ী যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে। তবে যারা আগে স্থায়ী ভিসা পেয়েছেন তাদের ভিসা প্রত্যাহার করা হবে না। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। সারা দেশের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইছে গোপালগঞ্জ জেলাতেও। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন প্রতীক বরাদ্দের। গোপালগঞ্জের 3টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন 10 লাখেরও বেশি ভোটার। 3টি আসনের মধ্যে গোপালগঞ্জ 1 আসনটি জেলার মুকসুদপুর এবং কাশিয়ানী উপজেলা নিয়ে গঠিত। আর এই এলাকার নির্বাচনী খবর জানাতে ভাটিয়াপাড়া গোল চত্বর থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। জাহিদ, নির্বাচিত প্রতিনিধির কাছে এই আসনের ভোটারদের চাওয়া পাওয়াগুলো কি জানাবেন আমাদের? আর আরেকটু জানতে চাই গোপালগঞ্জের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আসলে যে গোপালগঞ্জের রাজনৈতিক বাস্তবতা, আপনি যেমনটি বলছিলেন যে প্রার্থীরা অপেক্ষা করছেন তাদের প্রতীক বরাদ্দের জন্য, তবে ভোটারদের ক্ষেত্রে আমরা দেখেছি কিছুটা এখনো না জানা, বিশেষ করে গণভোটের
কে কেন্দ্র করে যে তাদের যে অজ্ঞতা কিংবা গণভোটের প্রশ্নগুলো সম্বন্ধে তাদের যে না জানা সেগুলো কিন্তু বেশি চোখে পড়ছে এবং তারা মনে করছেন যে আসলে স্থানীয় যারা সরকার প্রতিনিধি আছেন, উপজেলা প্রশাসন আছেন, তাদের পক্ষ থেকে এই যে ক্যাম্পেইনিং সেটি হয়তো বা আরও বেশ জোরদার করা প্রয়োজন, কেননা এই বিষয়টি তারা একেবারেই অজ্ঞতায় ভুগছেন। এর পাশাপাশি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা মনে করছেন তারা ঐতিহ্যগতভাবে একটি আদর্শে বিশ্বাস করতেন, তবে এখন যে একটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতা, তারা মনে করছেন আসলে যে বিদ্যমান যে সকল রাজনৈতিক দল প্রার্থী হচ্ছেন, প্রার্থী দিচ্ছেন, তাদের থেকেই হয়তো কাউকে বেছে নিতে হবে। তবে স্থানীয় যে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, দিন যারা পরিশ্রম করে তারা রোজগার করে থাকেন, তারা মনে করছেন আসলে ব্যক্তিভেদে তারা হয়তো বা যাচাই করবেন কাকে তারা ভোট দেবেন। তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে বা আদর্শগত জায়গা থেকে খুব বেশি প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে অনীহাই বেশি লক্ষ্য করা গিয়েছে। এবং আমরা যেখানে অবস্থান করছি কাশিয়ানী উপজেলা, এটি মূলত গোপালগঞ্জের সর্ব উত্তরের একটি উপজেলা। তবে এটিকে কেন্দ্র করে মূলত উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রায় 11টি জেলার মানুষ ঢাকায় প্রবেশ করার জন্য এটি ব্যবহার করে থাকেন এবং একই সঙ্গে এই উপজেলা ঐতিহ্যবাহী মধুমতি সেতু আছে, বাংলাদেশের প্রথম পঞ্চমুখী রেল যে সংযোগ রয়েছে সেটিও কিন্তু এই উপজেলাতেই। কাজেই অর্থনৈতিক দিক থেকে নানা সম্ভাবনাময় এই উপজেলাটি কিন্তু বিরাজমান রয়েছে। কাজেই সেটিকে আরও কতটুকু বেগবান করা যায়, এমন জনপ্রতিনিধি যাতে করে নির্বাচনে জিততে পারেন, এমন চাওয়া পাওয়া খুব স্বাভাবিকভাবে স্থানীয় মানুষদের কিন্তু রয়েছে। তবে একটি বিষয় না উল্লেখ করলেই নয় যে আসলে স্থানীয় অনেক মানুষের ভিতরে এখনও একটা ভয় কাজ করছে, যে কারণে তারা অনেকে হয়তো তারা নিজ বাসভবনে থাকছেন না। তবে তারা মনে করছেন তাদের এই আতঙ্কটা কম থাকলেই তারা মূলত তাদের এই ভোটাধিকার প্রয়োগ কিংবা স্বাভাবিক জীবনযাপন সেটি আরও বেশি স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করতে পারবেন বলে তারা ধারণা করছেন এবং সেই ভিন্ন বাস্তবতাকে মেনে নিয়েই তারা দিন যাপন করছেন। নির্বাচনকেও ঠিক সেভাবে স্বাগত জানাতে চাইছেন। লাইভে আসলে পরবর্তী বুলেটিন নিয়ে চেষ্টা করব অন্য কোনো উপজেলা থেকে যুক্ত হয়ে সেখানকার নির্বাচনী খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসের চালক ও হেলপার সহ 4 জনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় বাসের চালক, হেলপার সহ 3 জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছেন একজন। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে তোলা হবে। পুলিশ জানায়, বুধবার রাত 11:30টার দিকে আশুলিয়ায় যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। বাসের যাত্রী না থাকায় সে সময় তার কাছ থেকে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে ভুক্তভোগী নারীকে গণধর্ষণ করে তারা। এক পর্যায়ে করটিয়া আন্ডারপাস এলাকায় পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি জানতে পারে। রাজধানীতে শীতের প্রভাব কিছুটা কমেছে, তবে প্রভাব কমেনি শীতকালীন সবজির বাজারে। কিছু সবজি বাদে এখনও ঊর্ধ্বমুখী বেশিরভাগ সবজির দর। অন্যান্য নিত্যপণ্যের ক্ষেত্রেও একই অবস্থা। আর অন্যদিকে শীতের সবজিতে সয়লাভ ময়মনসিংহের বাজার, তারপরেও 50 থেকে 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। আবার সাভারেও কেজিতে 10 টাকা বেড়েছে চাল, ডাল এবং সয়াবিন তেলের দাম। দর্শক, ছুটির দিনের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আছেন রাব্বিয়াল রাহিদ, ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে আছেন ইমতিয়াজ আহমেদ এবং সাভার থেকে যুক্ত আছেন হুমায়ুন কবির। শুরুতেই আমরা যেতে চাই রাব্বিয়াল রাহিদের কাছে কারওয়ান বাজারে। রাহিদ, ছুটির দিনের বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আর সবজির দামের কথা বলছিলাম আমরা যে এত বেশি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাজধানীতে শীতের প্রভাব এখনও কমেনি, প্রায় তারপরেও কিছুটা কমেছে শীতের প্রভাব। এবং রাজধানীতে, পুরো রাজধানী জুড়ে রোদ উঠেছে এবং রৌদ্রোজ্জ্বল একটি দুপুরে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। রাজধানীর কারওয়ান বাজারে এখন শীতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী শীতের সবজির দাম অনেকটাই বেড়েছে। শীতের শুরুতে যে সবজির দাম অনেকটা কম ছিল, সেই সবজির দাম গত কয়েক সপ্তাহ ধরে প্রায় 10 থেকে 15 টাকা করে বেড়েছে। এই মুহূর্তে কারওয়ান বাজারের যে সবজি বাজারের পরিস্থিতি, সেই অনুযায়ী যদি বলি তাহলে লাউয়ের দাম সব থেকে বেশি বেড়েছে। যে লাউয়ের দাম গত সপ্তাহে প্রায় 50 টাকার মতো কম ছিল, সেই লাউয়ের দাম 50 টাকা বেড়ে এখন বর্তমানে প্রায় 120 টাকা হয়েছে। প্রকারভেদে এটার দাম প্রায় 100 থেকে 120 টাকার মধ্যে। এছাড়া যদি আমি বলি শিমের কথা, শিমের দাম প্রায় 10 থেকে 15 টাকা বেড়েছে। যে শিমের দাম এর আগে ছিল 35 থেকে 40 টাকা, সেই শিমের দাম এখন বর্তমানে 50 থেকে 60 টাকা। এছাড়া ফুলকপির দামও প্রায় 10 থেকে 15 টাকার মতো বেড়েছে। ফুলকপির দাম ছিল প্রায় 25 থেকে 30 টাকা, আর সেই ফুলকপি এখন বর্তমানে প্রায় 40 টাকার উপরে বিক্রি হচ্ছে।
এছাড়া টমেটোর দাম কিছুটা কমেছে। টমেটোর দামের ক্ষেত্রে গত সপ্তাহে টমেটোর দাম ছিল প্রায় 110 থেকে 120 টাকা, সেই টমেটো এখন বর্তমানে কমে দাঁড়িয়েছে 100 টাকাতে। এছাড়া যদি আমি মূলার কথা বলি শীতকালীন সবজির মধ্যে, তাহলে মূলার দাম গত সপ্তাহে ছিল প্রায় 50 টাকার মতো, এই সপ্তাহে প্রায় 60 টাকা বা 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও কারওয়ান বাজারে যে নিত্যপণ্য অন্যান্য নিত্যপণ্য রয়েছে তার মধ্যে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যেখানে পেঁয়াজের দাম ছিল প্রায় 60 টাকা সেখানে এখন পেঁয়াজের দাম 50 টাকা। এছাড়া রসুনের দাম প্রকারভেদে, বিশেষ করে দেশি রসুন এবং বিদেশি রসুন এবং কণা রসুন যেটা রয়েছে সেটার দাম প্রকারভেদে প্রায় 100 থেকে 120 টাকার মধ্যে। এছাড়া এখন বর্তমানে নিত্যপণ্যের যে বাজার, বিশেষ করে কারওয়ান বাজারের কথা যদি বলি তাহলে এই বাজারে এখন বর্তমানে মাংসের দাম বিশেষ করে যেখানে খাসির মাংস গত সপ্তাহে ছিল প্রায় 1250 টাকা, সেটি এখন কমে 1200 টাকায় দাঁড়িয়েছে। এছাড়া গরুর মাংসটা স্থির রয়েছে। এই মুহূর্তে আমি রাজধানীর কারওয়ান বাজারে ছিলাম। সারা দেশের যে সবজির বাজারের পরিস্থিতি তা জানতে এই মুহূর্তে আমরা ময়মনসিংহের সহকর্মী ইমতিয়াজের কাছে যাচ্ছি। ইমতিয়াজ, জানাবেন যে এই মুহূর্তে ময়মনসিংহের বাজারের সর্বশেষ পরিস্থিতি কি? রাহাত, আপনারা শুনছিলাম আসলে রাজধানীর সবজি থেকে শুরু করে নিত্যপণ্যের দরদামের খবর। ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি বলি, আমরা সবজির বাজারে রয়েছে মেছুয়া বাজারে। সকাল থেকে, যেহেতু শুক্রবার ছুটির দিন, সকাল থেকে কিন্তু প্রচুর ক্রেতার সমাগম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে বিষয়টি হলো, গত সপ্তাহে আমরা দেখতে পেরেছি যে সারা দেশে কিন্তু শৈত্যপ্রবাহ ছিল, যার কারণে সবজি ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে বেগুন, শিম, টমেটো থেকে শুরু করে বিভিন্ন সবজি, যার ফলে একটু সবজির বাজারটা বেশ চড়া ছিল, যার ফলে ওই সময়টাতে কিন্তু সবজি সরবরাহটা অনেকটা কম ছিল। কিন্তু যত দিন যাচ্ছে, বিশেষ করে 3-4 দিন 5 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবজি সরবরাহটা ক্রমেই বাড়ছে। আমরা দর্শকদের উদ্দেশ্যে খুচরা আজকে যে সবজির দরদাম রয়েছে সেগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরেও কিন্তু 50 থেকে 60 টাকা কেজির নিচে কোনো সবজি মিলছে না। আমরা বেগুন দেখতে পাচ্ছি, এগুলো চরাঞ্চলের বেগুন। এই বেগুনগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, যেটি আকার প্রকার মানভেদে। এবং ছোট্ট সাইজের যে আলুগুলো রয়েছে সেই আলু বিক্রি হচ্ছে 50 টাকা করে দেশি আলু। এবং আমরা শিম দেখতে পাচ্ছি, শিম বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এরকম দামই ছিল। এবং ধনিয়া পাতা দেখতে পাচ্ছি, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এবং কাঁচামরিচ দেখতে পাচ্ছি আমরা, কাঁচামরিচ গত সপ্তাহ থেকেও আরও 10 টাকা বেড়েছে, 120 টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। গাজর দেখতে পাচ্ছি আমরা, গাজর বিক্রি হচ্ছে 45 টাকা করে। করলা দেখতে পাচ্ছি আমরা, করলা বিক্রি হচ্ছে 50 টাকা করে। টমেটো বিক্রি হচ্ছে 45 টাকা। এবং সেই সাথে আমরা আরও যে সবজিগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রকারের শিম দেখতে পাচ্ছি, এই শিমটা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। মটরশুঁটি দেখতে পাচ্ছি, মটরশুঁটি বিক্রি হচ্ছে আজকে 120 টাকা করে, বেশ চড়া রয়েছে দাম। এবং সেই সাথে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, পেঁপে দেখতে পাচ্ছি আমরা পেঁপে দেখতে পেলাম যে পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা করে কেজি। সব মিলে বলা যায় যে ময়মনসিংহে সরবরাহটা বাড়লো, 50 থেকে 60 টাকার নিচে কিন্তু সবজি পাম মিলছে না। তবে বিক্রেতারা যেটা বলছেন যে আরও কিছুদিন গেলে আরও সবজিটা আরও সস্তা হতে পারে। তো এই ছিল ময়মনসিংহ থেকে সবজির দরদামের সর্বশেষ। আমরা এখন সাভারে যাব, সেখানে নিত্যপণ্যের দরদাম জানাবেন আমাদের সহকর্মী হুমায়ুন। জানাবেন সেখানে নিত্যপণ্যের বাজার দর কী অবস্থায় রয়েছে। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আসলে আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে বাজার, পাশে যে মূল বাজার রয়েছে সেখানে রয়েছে। সপ্তাহের ব্যবধানে এই বাজারে আমরা সকাল থেকে ঘুরে দেখেছি চাল, ডাল, তেল সহ প্রায় প্রত্যেকটি পণ্যে কিন্তু প্রতি কেজিতে 10 টাকা করে বেড়েছে। আমরা যদি একটু মধ্যবিত্তের যেই প্রধান খাবারের ভাতের পাতে প্রধান উপাদান সেটা ডাল, সেই ডাল, মসুর ডাল বিক্রি হচ্ছে 170 টাকা প্রতি কেজিতে, যেটি গত সপ্তাহে 160 টাকা করেছিল। এবং ভারতীয় ডাল যেটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে 90 টাকা করে, সেটিও 10 টাকা বেড়েছে, যেটা গত সপ্তাহে যেটা ছিল 80 টাকা করে। এছাড়া চাল, প্রতি কেজি চালে প্রায় 6 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজি চালে। বিশেষ করে পোলার চাল এবং নাজিরশাল চাল, মিনিকেট চাল, এইসব চালগুলোতে 6 টাকা থেকে 10 টাকা পর্যন্ত প্রতি কেজি চালে বেড়েছে। এছাড়া তেলেও কিন্তু আমরা দেখেছি 190 টাকা করে কিন্তু প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 180 টাকা। এতে করে কিন্তু স্থানীয় যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের মধ্যে এক ধরনের একটা অবিশ্বাস কাজ করছে। তারা বলছেন যে হঠাৎ করে দ্রব্যমূল্যের বাজারের যেই লাগামহীন, সেটি আসলে ধরে রাখা উচিত। তার সরকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু দাবি জানিয়েছেন যাতে বাজার দর নিয়ন্ত্রণ করা হয়। একটু সবজির কথা যদি বলতে চাই, সবজি কিন্তু প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 থেকে
60 টাকা করে, যেটি গত সপ্তাহে 40 টাকা করেছিল। সিম বিক্রি হচ্ছে গত সপ্তাহে যেটি 60 টাকা করেছিল, আজকে সেটি 75 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। গাজর বিক্রি হচ্ছে 40 টাকা করে। এছাড়া লাউ, যেগুলা আকার ও প্রকারভেদে যে লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এবং সবচেয়ে বেশি বেড়েছে শসা। শসা, প্রতি কেজি শসা এক লাফে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে শসা বিক্রি হচ্ছে আজকে। যেটি 50 টাকা কেজি ছিল, সেটি এক সপ্তাহের ব্যবধানে আজকে 100 টাকা কেজিতে কিন্তু সাভারের বাজারে বিক্রি হচ্ছে। এছাড়াও টমেটো প্রতি কেজি 100 টাকা করে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 80 টাকা। মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা। ব্রয়লার মুরগির কথা যদি একটু বলতে চাই, ব্রয়লার মুরগি 170 টাকা করে বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার, যেটি 150 টাকা ছিল গত সপ্তাহে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা করে, যেটি 230 টাকাও ছিল গত সপ্তাহে সেটি। তো মোটামুটি সব ধরনের বাজার দর ঊর্ধ্বগতি কিন্তু বলা যাচ্ছে। বাজার দর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু ক্রেতা সাধারণ বলছেন যাতে বাজার দর নিয়ন্ত্রণ যাতে সংশ্লিষ্টরা এগিয়ে আছেন। এই ছিল সাভারের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। দর্শক, ছুটির দিনের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। আম, কাঁশালাক্ষা বা রেশম আর নারীর সম্পর্ক ব্যতীত চাঁপাইনবাবগঞ্জে কোনো উন্নয়নই সফলতা পায়নি। ভোটারের সংখ্যায় পুরুষের চেয়ে এগিয়ে আছেন নারীরা, তবে রাজনীতির মঞ্চ, ব্যবসা বাণিজ্যে কিংবা সামাজিকভাবে পিছিয়ে রয়েছেন তারা। সামাজিক সচেতনতারও অভাব থেকে গেছে এই জেলায়। নারী উন্নয়ন কর্মীরা মনে করছেন, নারীদের নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে নিরাপত্তা, প্রশিক্ষণ এবং পর্যাপ্ত কর্মক্ষেত্রের অভাবই প্রধান প্রতিবন্ধকতা। সোহান মাহমুদের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ 18 লাখ মানুষের এই জেলায় অর্ধেকের বেশি নারী, তবে সংখ্যায় এগিয়ে থাকলেও বাস্তবতায় উন্নয়নের মূল স্রোতের বাইরেই তারা। নির্বাচন ঘিরে এবার নারী ভোটারদের ভাবনা একটু ভিন্ন। শহরের ক্লাব সুপার মার্কেটে 3 বছর ধরে ক্যাফে পরিচালনা করছেন প্রজ্ঞালিজা। নানা সীমাবদ্ধতায় ব্যবসা শুরু হলেও দক্ষ নারী কর্মীর সংকট তার জন্য চ্যালেঞ্জ। যে সরকারি ক্ষমতায় আসুন, যে নারীদের নিয়ে চেষ্টা যেন করা হয় কর্মদক্ষতা বাড়ানোর, নারীদের উন্নয়নে। নারীরা শুধু ভোটার নন, তারা নেতা, উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনের শক্তিশালী চালিকা শক্তি। তাদের ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ না থাকায় সামাজিক ও পারিবারিক বাধায় পিছিয়ে পড়ছেন নতুন প্রজন্মের নারীরা। নারী বান্ধব সমাজ গঠনে জোর দেবেন, আমরা সেরকমই প্রার্থী নির্বাচন করতে চাই এবারের ভোটে। নারীদেরকে যারা সমর্থন করবে এরকম প্রার্থী আমি চাই, যাতে হলো এবার আসুক। এদিকে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন জেলার প্রান্তিক ক্ষুদ্র নিগোষ্ঠী নারীরা। কৃষি, পশুপালন ও হস্তশিল্প সহ শ্রমনির্ভর কাজে পুরুষের সমান কাজ করলেও তারা পাচ্ছেন অর্ধেক মজুরি। ভালো নেতা চাই যারা আমাদের বিপদের সময় থাকবে, হয়তো কোনো সমস্যা হলে বললে তারা আমাদের পাশে দাঁড়াবে, এরকমটাই। নির্বাচনের আগে প্রতিশ্রুতি নির্বাচনের পর বাস্তবায়ন হয় না, এমন অভিযোগ গণমাধ্যম ও নারী উন্নয়ন কর্মীদের। প্রার্থীরা প্রথমত নির্বাচন হওয়ার আগে সবাই বলে যে হ্যাঁ আমরা সকল সমস্যার সমাধান করে দেব, কিন্তু নির্বাচন হওয়ার পরে দেখা যায় সেই সমস্যাগুলো নিয়ে আর কোনো কাজ করা হয় না। সমাজ থেকে দেশ হবে, তার জন্য মেয়েদেরকে কিন্তু মেয়েদের পাশে দাঁড়াতে হবে সরকারকে। আমি চাই আমাদের যে সরকার আসবে, যে দলেরই আসুক না কেন, তারা যেন মেয়েদের পাশে দাঁড়ায়। জেলায় মোট ভোটার প্রায় 18 লাখ, যার মধ্যে পুরুষ প্রায় 7,11,000 ও নারী ভোটার প্রায় 7 লাখ। এখন চাঁপাইনবাবগঞ্জ। এবার জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। হোয়াইট হাউসে একান্ত বৈঠকের সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মেডেল উপহার দেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। এটিকে পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন উল্লেখ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। বৈঠক শেষে মাচাদো জানান, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ মেডেলটি দিয়েছেন। বৈঠকটিতে চমৎকার উল্লেখ করে মাচাদো আরও বলেন, ভেনেজুয়েলার সংকট ও জনগণের দুর্দশার প্রতি ট্রাম্পের উদ্বেগ তাকে মুগ্ধ করেছে। ভেনেজুয়েলার জনগণের প্রত্যাশা ও স্বপ্ন পূরণে পরিবর্তনের আশা নিয়ে আলোচনা করছেন তারা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের যথাসময়ের যথোপযুক্ত এবং আইনানুগ প্রতিক্রিয়া দেখানো হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি। জবাবে মার্কিন প্রতিনিধি জানান, ইরানি জনগণের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর হোয়াইট হাউস বলছে, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ট্রাম্প। বিক্ষোভ দমনের নামে হত্যাযজ্ঞ চালালে ইরানকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। এবারে খেলার খবর। বৃহস্পতিবার দিনভর নাটকের পর অবশেষে স্বস্তির খবর বিপিএল ভক্তদের জন্য। বিসিবি এবং ক্রিকেটারদের বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে, আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। ক্রিকেটারদের বিপিএল এর ম্যাচ বয়কটের মধ্য দিয়ে শুরু হওয়া ঘটনাবহুল দিনের সমাপ্তিটা মধুর। আর সেই সঙ্গে আসে বিপিএল শুরুর ঘোষণাও। 15 জানুয়ারির যে দুটি ম্যাচ মাঠে গড়ায়নি সেগুলোই অনুষ্ঠিত হবে 16 জানুয়ারি। আর এছাড়া 16 জানুয়ারির ম্যাচগুলো 17 জানুয়ারি এবং 17 জানুয়ারির ম্যাচগুলো হবে 18 জানুয়ারি। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। দর্শক, আর এই ছিল এখন বাণিজ্যের। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।